বিপিএল এর ব্যস্ততা ক্রিকেটারদের এবং দলকে প্লে অফে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ, এরই মধ্যে নির্বাচকদের আবার অন্যরকম আরেকটা চ্যালেঞ্জ আজই নিউজিল্যান্ড সিরিজের দল দেয়া। সেটা আমরা জানতে পারবো যে কারা আসলে বিশ্বকাপের বছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজটিতে জায়গা পাচ্ছেন, এবং ইংল্যান্ডের কন্ডিশন বলে এবারে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলটাকে ঘিরেও একটা আগ্রহ সবারই আছে। এবং তরুণদের পারফরমেন্স নিয়ে মাশরাফি বিন মর্তজা যে বলেছেন সিলেকশন নিয়ে তার ভাবনার কথা, আমরা ক্লেমোর বিয়ন্ড দ্য গ্যালারিতে আজকে আলোচনা করব ক্রিকেট এবং বিপিএল নিয়ে। সামিউল টিটু আছে আপনাদের সঙ্গে, অতিথি হিসেবে দুজন আছেন, পরিচয় করে দিই তাদের সঙ্গে। নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট বিশ্লেষক, সাবেক কোচ এবং বর্তমানে ম্যানেজার বিসিবি উইমেন্স উইং এর, আপনাকে স্বাগত। ধন্যবাদ। সাইদুজ্জামান আছেন, ক্রীড়া সম্পাদক দৈনিক কালের কণ্ঠ, আপনাকেও স্বাগত। আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে বিপিএল এবং আমাদের ক্রিকেট নিয়ে জানাতে পারেন, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে টেলিফোন করে আমরা আলোচনায় যেতে চাই। মানে একটা সময় আমরা দেখেছিলাম যে চিটাগং ভাইকিংসকে কেউই আমরা কাগজে কলমে শক্তিমত্তার দিক থেকে এই জায়গাটায় রাখিনি, যেটা তারা এখন টেবিল টপার হিসেবে আবির্ভূত হয়েছে এবারে বিপিএল। এবং তার পেছনে ঢাকা ডাইনামাইটসের অফ ফর্ম, কুমিল্লা ভালো দল নিয়েও না থাকতে পারা, সব কিছু কারণই আছে। কিন্তু দিন শেষে খুলনা তলানিতে অলমোস্ট সিমিলার কাইন্ড অফ স্ট্রেংথের দল নিয়ে এবং চিটাগং ভাইকিংস উপরে। আপনার কাছে মানে এই মাঝপথে এসে মনে হচ্ছে কিনা যে এখন সব দলেরই একটা ইকুয়াল চান্স আছে, খুলনা ছাড়া পয়েন্ট টেবিলটা দেখে যে একটা কোয়ালিফাই? কাগজে কলমে হয়তো আছে, তবে কিছু কিছু দলের অলরেডি এমন একটা পজিশন অলরেডি চলে গেছে, তাদের সম্ভাবনা অনেক বেশি ডেফিনেটলি। এবং আপনার কাছে পিক ফোর কোনটা মনে হচ্ছে, মানে দেখে যা দেখলেন? টপ থ্রিতে এখন যারা আছে তাদের সম্ভাবনা তো ডেফিনেটলি আছে। রংপুর রাইডার্স কিন্তু এখন আস্তে আস্তে পিক করছে, আমি যেটা দেখছি, এবং ওদের এখন দলে যে ধরনের খেলোয়াড়রা আছে এবং যে এগ্রেসিভ ক্রিকেটাররা খেলছে, আমার মনে হয় যে রংপুরের সম্ভাবনা যথেষ্ট বেশি। এবং রংপুর যদি একবার ওই জায়গায় যেতে পারে, টপ ফোরের মধ্যে যেতে পারে, গত বছরের মতো এবার হয়তো রংপুর খুব ডেয়ারিং একটা টিম হয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত। এবং ঢাকা ডাইনামাইটস এবার অনেক শক্তিশালী দল আমরা দেখেছি সাইদুজ্জামান। মানে প্রথম 3টা ম্যাচে তো তারা যাই করেছে হেসে খেলেই অপোনেন্টকে নিয়ে, মানে ছেলে খেলা করেই জিতেছে। এখন এসে একটু পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে, যেখানে আসলে আমার মনে হচ্ছে যে তারা এখন ফরেন কম্বিনেশন এবং একই সঙ্গে ঢাকা কিন্তু জিতেছে অল থ্রু, বাট একটা ভালো কম্বিনেশন, মানে একটা কম্বিনেশন ধরে এগোতে পারেনি। কখনো মোহর শেখ, কখনো আলিস ইসলামে গেছে, এবং এরকম একটা শাফলিং এর মধ্যে দিয়ে গেছে। তাদের টিউনিং এর জায়গাটা কোথায় গলদ মনে হচ্ছে? একটা হয় কি, ধরেন বিপিএল যেটা লম্বা টুর্নামেন্ট, অনেকগুলো ম্যাচ আছে, আপনার যখন বেঞ্চ যখন স্ট্রং থাকে, ঢাকার যে টিম আপনি দেখবেন যে তাদের বেঞ্চটা অনেক স্ট্রং। আজকে ধরেন লাস্ট 4 ম্যাচের মধ্যে 3টা, প্রথম 4টা খুব ডমিনেট করে জিতেছে, পরের 4টার মধ্যে 3টা ম্যাচ হেরেছে বলেই আমাদের চোখে পড়ছে। বাট তাদের ওই স্ট্রেংথটা কিন্তু আছে যে ঘুরিয়ে ফিরে খেলা। অ্যালিসের কথা যেটা বললাম, আমার মনে হয় যে তার বোলিং অ্যাকশন নিয়ে বোধহয় কাজ করার একটা টাইম আছে, মানে সেই জন্য হয়তো তাকে ইন অ্যান্ড আউট খেলানো হচ্ছে, সব ম্যাচ খেলানো হচ্ছে না। বাট ঢাকার এটা ইন্টারেস্টিং বলবো এই সেন্সে যে টি-20 ক্রিকেটটাই এমন যে গিভেন ডেতে আপনি যা চাইবেন তাই হবে, বিকজ ওখানে তো আপনার ইনিংস বিল্ড আপের কোনো সুযোগ নেই। আপনার যখন ঢাকা দেখেন, ঢাকা একসময় মনে হচ্ছিল যে যখন মিরপুরে রান হচ্ছিল না, ঢাকা 190 180 প্লাস রান করেছে। দে লুক সো ডোমিনেটিং, মনে হচ্ছিল যে বাকি টিমগুলো দাঁড়াতে পারে। যখনই একটু ছন্দপতন, যখনই ওদের টপ অর্ডার রান করা ভুলে গেল, মানে আপনি আগের ম্যাচগুলো যদি দেখেন, ঢাকার শুরুর ম্যাচগুলো রান করেছে কিন্তু টপ অর্ডার, তখনই মানে একটা ব্যাপার ছিল যে মানে তাহলে নিচে কারা রান করবে টপ অর্ডার ফেল করলে। আনফর্চুনেটলি রিসেন্টলি দেখা যাচ্ছে ঢাকার টপ অর্ডার রান করছে না, জাজাই রান করছে না তিনি যেভাবে শুরু করেছিলেন। তো মিডল অর্ডারে রোলটা ছিল ডিফারেন্ট। সাকিব আল হাসানের সঙ্গে যেটা মানে প্ল্যান যে উনি ইনিংসটাকে ধরে রাখবেন, তারপর আবার নিচে রান। কথা সূত্র ধরেই মানে বলতে হয় যে সাকিব মানে ওভারঅল এখন পর্যন্ত যা খেলেছে, বোথ দ্য ব্যাট বল তিনি ভালো খেলেছেন, কিন্তু বলছিলেন যে জাজাই পারফর্ম করতে পারেনি, নারিনের একটু নেগেটিভ ইম্প্যাক্ট গত 2-3টা ম্যাচে। মানে এই জিনিসগুলো ফরেন ইম্প্যাক্টটা কমে যাওয়ার কারণে কি ঢাকার এই একটু ডেফিনেটলি আপনি ঢাকা মানে ঢাকায় কারা আছে যারা টি-20 মানে সুপারস্টার ওয়ার্ল্ডে, তাদের ঢাকায় আছেন, আন্দ্রে রাসেল আছেন, পোলার্ড আছেন, জাজাইকে আমি তাদের র্যাঙ্কে ফেলছি না, বাট সুনীল নারায়ণ আছেন, দ্য এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার্স এই ফরম্যাটে। তারা যখন ফেল করে, এবং আমাদের লোকাল প্লেয়ারদের কিন্তু ওখানে ঢাকার আপনি যে ব্যাটিং অর্ডার যদি দেখেন, তাদের রোলটা, হ্যাঁ সাকিব আল হাসান হি ক্যান স্কোর কুইক রানস, বাট তাকে কিন্তু রোল দেওয়া হয়েছে এবার তিনি ইনিংসটাকে ধরে রাখবেন, উপরে মারবে, কুইক রান হবে, মাঝখানে উনি ধরবেন, তারপর শেষে অনস্লটে যাবেন রাসেল পোলার্ডরা। সেটা হচ্ছে না ঢাকার। এই কারণেই তারপর আমি ঢাকাকে রাইট অফ করার কোনো কারণ দেখি না, বিকজ হয়তো নেক্সট ম্যাচেই ঢাকা এমনভাবে ফিরে আসবে,
আবার মনে হবে যে ঢাকা তার সুসময় আপনি বলছিলেন ঢাকা সেটা হচ্ছে না, কিন্তু হচ্ছে একটা টিমে, সেটা রংপুরের, এবং বিদেশিদের পারফরমেন্সটা হচ্ছে বলেই কালকে একটু অন্যরকম দেখা গেল রংপুরকে। আপনি গতবার থিঙ্ক ট্যাঙ্কের একটা পার্ট ছিলেন রংপুরের, এবছর দূর থেকে দেখছেন, কিন্তু সিমিলার সিচুয়েশনই। গতবারও ভালো টিম নিয়েও শুরুতে স্ট্রাগল করে করে লাস্টে কোয়ালিফায়ারে যাওয়া, এবারও কিন্তু অনেকটা ওরকম দেখছি। কিন্তু মানে চ্যালেঞ্জিং, টাইটেল চ্যালেঞ্জিং এর জায়গাটায় রংপুর কি টপেই থাকবে কিনা আপনার কি মনে হয় নাজমুল ভাই? সমূহ সম্ভাবনা আছে, যথেষ্ট সম্ভাবনা আছে। এবং আমি কালকে যে খেলাটা দেখেছি, কালকের খেলাটা যদি আপনারা খেয়াল করে দেখেন যে ক্রিস গেলের মতো একজন খেলোয়াড়, সে পুরোটা থ্রু আউট খেলেছে, ম্যাচটা জিতিয়ে নিয়ে তারপর বোধহয় বাইরে আসছে, যদিও শেষ করতে পারেনি। সো ওরা দে আর ভেরি ফোকাস। ডিভিলিয়ার্স ডেফিনেটলি দারুণ একজন খেলোয়াড়। আমার একটু সন্দেহ ছিল যে হঠাৎ করে এসেই এই কন্ডিশনে অ্যাডজাস্ট করতে পারবে কিনা। মানে চমৎকারভাবে মানিয়ে নিয়েছে কন্ডিশনের সাথে। অ্যালেক্স হেল দুর্দান্ত খেলছে। সো টপে ওই ধরনের এগ্রেসিভ ব্যাটিং যদি থাকে, এটা যে কোনো দলের জন্য একটা মারাত্মক অ্যাডভান্টেজ। ঢাকার যেটা সবসময় হয়ে এসছে, রিসেন্টলি যেটা হয়ে এসছে, যে প্রথম ৬ ওভারে ওরা হয়তো ৬০-৭০ রান করে ফেলেছে ১ বা ২ উইকেটে। ওই মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট, যেটার উপর ভিত্তির উপর পরবর্তী ব্যাটসম্যানরা এসে ১৮০-৯০ রান সহজেই করেছে এবং অপোজিশনকে সেটার চাপে ফেলতে পেরেছে। আমার মনে ঢাকা ডেফিনেটলি, যেটা শাহিদ বললেন, যে ঢাকা তো এমন একটা দল যারা খুব সহজে ফিরে আসবে। তবে ঢাকা এখন খুব চাপের মধ্যে থাকবে। ওদের কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট জিনিস। টি-20তে কনফিডেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ ডিফেন্সিভ হওয়ার কোনো উপায় নেই। যেসব দলের সাথে বিরুদ্ধে খেলতে হবে প্রত্যেকেই হয়তো ভালো ফর্মে আছে বা হোয়াটএভার, কিন্তু ডিফেন্সিভ হওয়ার কোনো উপায় নেই। এগ্রেসিভ খেলতে হবে। ঢাকার কনফিডেন্সে যদি চিট ধরে থাকে, সেটা ঢাকার জন্য খারাপ হবে। তো আমার ধারণা যে ধরনের ম্যানেজমেন্ট আছে, যে ধরনের খেলোয়াড় ওখানে আছে, ওরা জানে যে এরকম একটা সিচুয়েশন থেকে কিভাবে বেরিয়ে আসতে হয়। আমি শিওর যে ঢাকা সেটাই ঢাকা, রংপুর তারা তাদের স্ট্রেংথের উপর অনেকটা রিলাই করেছে। তারা তাদের শক্তির জায়গাটার উপরে বেসটা যেন বের করে আনা যায়, সেই জায়গাটা তাদের নিজেদের মানে এখন পর্যন্ত সেটা দেখানোর চেষ্টা অন্তত করেছে। কিন্তু কুমিল্লার দিক থেকে আমরা যদি বলি যে তারা ওয়ান অফ দ্য স্টার স্টাডেড সাইড এবার, কিন্তু তাদের আমরা যদি ব্যাটিং অর্ডারের প্লেসমেন্টটা দেখি, কখনো কখনো মানে সেই জায়গাটা আসলে মনোপুত অনেকের মধ্যে হয়নি। নেতৃত্বের জায়গায় স্মিথ যাওয়ার পর তামিম নিলেন না, ইমরুল কায়েসের হাতে। আত্মবিশ্বাস একটা বড় বিষয়, নাজমুল আলাদিন ফাহিম বলছিলেন। এই দলটার মধ্যে একটু আত্মবিশ্বাস আপ ডাউন করছে খুব বেশি মনে হয়। একটা কি মানে আত্মবিশ্বাসটা আসলে পুরোটা পারফরমেন্সের সঙ্গে। ধরেন কুমিল্লা কাল জিতেছে, ডেফিনেটলি ছোট পুঁজি নিয়েও জিতেছে। চিটাগং মোস্ট কনসিস্টেন্ট টিম। এখন হয় কি টি-20তে শুধু কনসিস্টেন্সি দিয়ে আপনি টি-20 টুর্নামেন্ট জেতাটা একটু ডিফিকাল্ট, বিকজ আপনার ওই স্পাইসটা দরকার। দেখা যাবে ফাইনাল ম্যাচে একটা সেঞ্চুরি হয়ে গেল। এখন যেটা গতবার হয়েছে, হ্যাঁ, চিটাগংয়ে সেঞ্চুরি করবেন কে এই ফরম্যাটে 20 ওভার্সে? আপনি ঢাকা এবং আরো বেশি হলো রংপুরের। এই দুটো টিম ডেঞ্জারাস কেন? গিভেন ডেতে দে ক্যান রিপ ইউ অ্যাপার্ট, মানে যে কোনো অপোনেন্টকে। তাদের এমন স্ট্রেংথ আছে। ব্যাটিং ওয়াইজ আমি বলবো রংপুর স্ট্রঙ্গার। যদি আপনি অ্যালেক্স হেলস ফর্মে ফিরেছেন, এবি ডিভিলিয়ার্স আছেন, ক্রিস গেইল, যারা উনি যখন জেগে উঠবেন বিস্ফোরক ইনিংস খেলেন। তো 20 ওভার্সে কি এরকম তিনজন প্লেয়ার থাকা মানে ব্যাটসম্যান থাকা মানেই আপনি প্ল্যান করতে পারেন যে আমি 180-90 করব। কিন্তু চিটাগং মানে খুব ভালো করছে, কনসিস্টেন্ট ক্রিকেট খেলছে। অল দ্য বেস্ট ফর চিটাগং। বাট ওই ধরনের ম্যাচে, ক্রুশিয়াল ম্যাচে, যখন একটা ক্রুশিয়াল ইনিংস, আমি যদি আমার একটা দাবি থাকে আমার টিমের কাছে যে সামবডি শুড স্কোর 80 রানস ইনিংস, সেই জিনিসটা চিটাগং এ ল্যাকিং। আমি একমাত্র মুশফিকুর রহিম ছাড়া আসলে চিটাগং টিম আমি ঢাকা এবং চিটাগং ভেরি ডেঞ্জারাস টিম। আপনি আজকে আমরা এখানে বসে বলতে পারি রংপুরের কনফিডেন্স হাই, ঢাকার লো, বাট আপনার যখন টুর্নামেন্টে তো অর্ধেক আমরা এসেছি, তো বাকি অর্ধেক এবং যখন এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনালে যাব, ডিফারেন্ট বল গেম হবে। দে আর ভেরি ডেঞ্জারাস। তবে আপনি মনে করেন কিনা যে মানে ঢাকা কিংবা রংপুর, কুমিল্লা এখন পর্যন্ত টপেই আছে বলা যায়, মানে থার্ড, 10 পয়েন্ট তাদেরও ইনফ্যাক্ট, এবং সেই জায়গাটা থেকে তারা মানে তাদের সেরাটা শো অফ না করেই যেহেতু এই পর্যন্ত, আপনি কি মনে করেন যে যদি ফাইনাল পর্যন্ত যাই, তাদের এই যে তামিমের মানে তামিম সুলভ না খেলা, ইনামুল হক বিজয় স্টার্ট পাচ্ছেন, ইমরুল কিংবা অন্যরা খুব বেশি মানে ছন্দে নেই ওই রকম অর্থে, তাদের সেরাটা আসা বাকি আছে কিনা কুমিল্লার? অবশ্যই আমি তো মনে করি তামিম ইকবালের এই ধরেন তার রোলটাও সাকিবের যেরকম রোল, তারও একটা ডিফারেন্ট রোল আছে। যে কুমিল্লা ব্যাটিং যদি দেখেন 4-5 পর্যন্ত আমাদের লোকাল প্লেয়াররা খেলছেন, সেখানে কারো ফর্মে তামিম ছাড়া, তামিম 2টা ইনিংসে রান করেছেন, 3টা ইনিংসে রান করেছেন, বাকিদের উপর ডিপেন্ড করা যাচ্ছে না। আরো 1-2 জনের উপর ডিপেন্ড করা গেলে হয়তো তামিম তার ন্যাচারাল খেলাটা খেলতেন, বাট তামিমকে অনেক বড় রোল প্লে করতে হবে। মানে সেটা বাংলাদেশ টিমের মতো তার কুমিল্লা দলেও যদি ইন্সপায়ারিং রোলটা কুমিল্লার তাকেই নিতে হবে, ইনিংসটা অনেকটাই ওর উপর নির্ভর করবে। আর তামিম দেখবেন যেদিন 30-35 করছে, সেদিন কিন্তু কুমিল্লা
নিচে যারা আছে অনস্লটে আফ্রিদি বলেন, থিসারা পেরেরা জয়েন করে একটা দারুণ তাদের আমি বলবো রিক্রুটমেন্ট, একটা মানে ঝড়ো শেষ হচ্ছে শেষটায়। কিন্তু বাকি যারা আছেন, এনামূলক বিজয়, শুধু আপনি ব্যাটিং এর কথা বলেন, আমি কিপিং নিয়ে আরো বেশি ওয়ারিড কুমিল্লার। প্রায় সব ম্যাচেই খুব বেশি মিস্টেক দেখা যাচ্ছে উইকেটের পেছনে। এখন এই ফরম্যাটে হয় কি, আপনি যদি এবি ডিভিলিয়ার্সকে একটা চান্স দিয়ে দেন, আপনার টিমকে শেষ করে দিতে পারে। সো আর মিস্টেক একটা দুটো হতে পারে, যখন কনসিস্টেন্টলি হতে থাকে ইটস এ বিগ কনসার্ন। প্রবাবলি এনামুল হকের মধ্যে তার ব্যাটিংটার রান হচ্ছে না দেখে হয়তো কিপিংয়ে, উনি এত খারাপ কিপার না, আমি তার কিপিং আমরা সবসময় দেখেছি, বাট আমার কাছে মনে হচ্ছে কুমিল্লার অনেকগুলো জায়গা ব্যাটিং অর্ডারে, বিশেষ করে বোলিং ইজ ওকে নট প্রবলেম, বাট ব্যাটিং টপ 5 এর মধ্যে আমার মনে হয় যে আরেকটু বেশি। 7টা ম্যাচ যাওয়ার পর অ্যানালাইসিসের জায়গাটা দলগুলো মনে হয় আরো একটু ক্লিয়ার হতে পারবে, তাদের স্ট্রেংথ এবং উইকনেসের জায়গাগুলো। একটা দর্শকের ফোন নিয়ে নিই আমরা। দর্শক আছেন একজন আমাদের সঙ্গে যুক্ত। দর্শক কে বলছেন? আপনার প্রশ্ন আছে কোনো আমাদের দুজন অতিথির কাছে? হ্যালো ভাই, আমি সাভার থেকে সুমন বলছি। জি, আমার প্রশ্ন হলো সাব্বির রহমানকে মানে এক ম্যাচ দেখে কি আর জাতীয় দলে নেওয়াটা উচিত হবে? আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্ন মতামতের জন্য। আমরা পরবর্তী অংশে আসলে ওয়ানডে স্কোয়াড বা নিউজিল্যান্ড সিরিজের পটেনশিয়াল একটা সম্ভাব্য লাইন আপ কি হতে পারে সেই নিয়ে কথা বলবো। যেটা সাইদ ভাই বলছিলেন যে ইন্ডিভিজুয়াল তাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করা কিংবা এই জিনিসগুলো করা, প্রবলেম মানে খোলা চোখে আরো অনেক বড় বিগার অ্যাসপেক্টে। আমরা যদি ইন্ডিভিজুয়ালের দিকে যাই, যে আমরা নতুন প্রতিভা খোঁজার জন্য অনেক ক্ষেত্রেই বলি যে বিপিএল কতটুকু কার্যকরী হলো, কিন্তু আমাদের সেটেল প্লেয়াররাই আসলে মানে একদম বসে গেছেন। ইনফ্যাক্ট বলতে গেলে সৌম্য, মুমিনুল, এই ধরনের বড় নামগুলো যারা টিমের মানে মেইন সিনারিওতে যারা ছিলেন, ইনফ্যাক্ট নাসিরও আমি টপ রেটেড, তাকে জায়গা হচ্ছে না। তো সেইটা আসলে আমাদের জন্য একটা ওয়ারিং বিষয় কিনা, যেখানে আমরা আমাদের ইয়াং প্রতিভাদেরকে চাইতাম যে বুক চিতিয়ে তারা ইন্টারন্যাশনাল স্টারদের সাথে লড়াই করে নিজেদের রাইজ করবে, সেখানে আমাদের এই ধরনের প্লেয়াররাই মানে একটু পেছন দিকে চলে যাবে, সেটা কি একটু চিন্তার কারণ কিনা? হ্যাঁ, অনেক রান হচ্ছে, অনেক চারছয় হচ্ছে, এটা হয়তো বিপিএল এর একদিক দিয়ে বিপিএল কে সার্থক করছে, বাট যেটা ওয়ারিং ফ্যাক্টর সেটা হচ্ছে যে আমাদের খেলোয়াড়, মূল খেলোয়াড়রা কিন্তু ভালো পারফর্ম করছে না, মূল খেলোয়াড়রা। এবং যেটা হচ্ছে যে বাইরের থেকে প্লেয়াররা এসে, এমনকি আফগানিস্তান থেকে প্লেয়াররা এসে ওখানে পারফর্ম করছে, যেটা হচ্ছে আলটিমেটলি যেটা হবে, হয়তো আফগানিস্তান আমাদের চাইতে জাতীয় দল হিসেবে আরো শক্তিশালী হবে, আমরা আরেকটু দুর্বল হবো, এবং যখন ইন্টারন্যাশনাল খেলা হবে সেটা হয়তো তখন আমাদেরকে পে করতে হবে। এই জিনিসটা কিন্তু হচ্ছে। আমার ধারণা ছিল যে এইবার আমাদের ছেলেরা হয়তো আরেকটু ভালো করবে, কারণ অনেকের মধ্যে আমি আগ্রহ দেখেছি, উৎসাহ দেখেছি, তারা কিন্তু বিপিএল এর আগে কিছুটা প্র্যাকটিস করেছে, কিছুটা প্রিপারেশন নিয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে সেটা আমি ততটা পাইনি। দু একজনের ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট। ইন এডিশন আমি একটু আপনাকে যোগ করতে চাই যে ফ্র্যাঞ্চাইজিরা তো তাদের এটা দেখার যে আমি টাকা দিয়ে নিয়েছি, কে আমার পারফর্ম করছে, কাকে খেলাবো, কাকে বেঞ্চে রাখবো, সেটা তারা ডিসাইড করবে। কিন্তু ন্যাশনাল টিমের পার্সপেক্টিভে আমরা যদি বলি যে তার খেলাটা জরুরি ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য, আনটিল এন্ড আনলেস লরি ইভান্সরা কিংবা মার্শাল সারিয়ানরা পারফর্ম করেই যাবেন, তারা তো ওইভাবেই থেকে যাবেন। কিন্তু আমাদের প্লেয়াররা কিন্তু সুযোগ পেয়েছে। আপনি কিন্তু একটা দুটো সুযোগের বেশি এখানে অনেকগুলোই দেওয়া হয়েছে, পারবেন না। এত বড় একটা টুর্নামেন্টে আপনি এই ধরনের সুযোগ বারবার দিতে পারবেন না, কারণ ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের স্বার্থটা দেখবেই, এখানে তাদেরকে দোষ দেওয়া যাবে না। সো আমার মনে হয় তার মধ্যেও মুস্তাফিজ খুব ভালো বোলিং করছে, এটা ইটস এ গুড থিং যে মুস্তাফিজ দারুণভাবে বোলিং করছে। সাইফুদ্দিনের মধ্যে কিছুটা দেখতে পেয়েছি। এই ধরনের দু তিনজন, নাইমকে আমার খুব ভালো মনে হয়েছে, নাইমকে মনে হচ্ছে ভবিষ্যতের একজন ভালো। খালিদও ভালো বোলিং করেছে, খালিদ আহমেদ খালিদ ভালো বোলিং করেছে। সো এরকম যারা একেবারে ফ্রন্ট লাইনে না, তাদের মধ্যে কয়েকজন ভালো করছে, which is very very good। এবং আমরা একটু যোগ করতে চাই যে মানে আমরা দেখি যে এবার হয়তোবা ভালো প্লেয়ার রাইজ করেনি সেই অর্থে, আমরা মোটা দাগে দেখিনি সেরকম, কিন্তু সিলেট কিংবা অন্যান্য দলগুলো যারা যেমন রাজশাহী মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করেছে, ফিউচার অ্যাসপেক্টে মানে একটা পজিটিভ সাইন আমরা তাদের কাছ থেকে অন্তত দেখলাম যে তারা রেজাল্ট যাই হোক মেহেদী হাসান মিরাজের মাধ্যমে ভবিষ্যৎ রিবিল্ড করার জন্য একটা প্রসেস তারা নিয়েছে। সিলেট পক্ষান্তরে সোহেল তানভীরকে আজকে অধিনায়ক করেছে, সেটা মানে তাদের সেই ডাগ আউটে নেতৃত্ব নেয়ার মতো আসলে কেউ ছিলেন না, নাকি এটা কেমন হলো আসলে সাইদুজ্জামান এই ডিসিশনটা? আমি আপনার ওই কথার সূত্র মানে ওটার সঙ্গে এগ্রি মিলিয়ে বলতে চাই যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আমার ইন্ডাস্ট্রি করেছে, আমি এখন কাকে সিইও বানাবো, কাকে দিয়ে ঘর পরিষ্কার করবো, ভিন্ন কথা। বাট এটা হয় কি, মানে আমার মনে হয় যে যারা চিন্তা করছেন, সোহেল তানভীরকে ক্যাপ্টেন করা, মানে এটা মানে ডেভিড ওয়ার্নার টপ লেভেলের ক্যাপ্টেন, সোহেল তানভীর, মানে আমি জানি না যে তার মধ্যে ক্যাপ্টেন্সি মেটেরিয়াল কি আছে যেটার কারণে তার ফ্র্যাঞ্চাইজি মনে করেছেন। এন্ড অফ দ্য ডে তাদেরই ইচ্ছে, বাট আমার কাছে মনে হয় যে কোনো দল দেখবেন যে আপনি টুর্নামেন্ট জুড়ে মানে বছরের পর বছর তারা খারাপ করে। প্রবাবলি ম্যানেজমেন্ট শুড থিঙ্ক ইন এ ডিফারেন্ট ওয়ে, মানে শুধু আপনি ইন্ডিভিজুয়ালের কাছে পারফরমেন্স কেন করছে না, আপনি বুলি করতে পারেন, যে কাউকে আপনি দোষারোপ করতে পারেন, তুমি রান করছো না কেন, উইকেট, এটা কিন্তু খুব সিম্পল। এটা
বাট তার সেরাটা কেন সে দিতে পারছে না, মানে এটার analysis এটা কিন্তু পর্যালোচনা ম্যানেজমেন্টের বিরাট রোল। প্রবাবলি মানে সিলেটের এই ক্যাপ্টেন্সিটা দেখে আমার মনে হলো যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সেও কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে একটা ড্রামা হয়েছে, যেহেতু এটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সো উই ডিডন্ট নোটিস। বাট এগুলো ভালো লক্ষণ না, মানে এগুলো তার টিমের জন্য ভালো না। সেটা আমি দেশে ক্রিকেট নিয়ে ক্রিকেটের সঙ্গে বিপিএল কে মিলাতে চাই না, বাট ওই টিমটার জন্য ভালো। ভিশনটা একটা ক্লিয়ার থাকা উচিত, মানে একটা জায়গায়। ডেফিনেটলি রাজশাহী সবসময় অন্যভাবে চিন্তা করে। রাজশাহী ম্যানেজমেন্টে যারা আছেন, আমি কয়েকজনকে চিনি, শুধু এই বছর না, কিন্তু তারা বিষয়গুলো অন্যভাবে চিন্তা করেন। তাদের মধ্যে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি দেশের ক্রিকেট চিন্তা করার একটা প্রবণতা আছে, যে আমার খেলোয়াড়টা এই দেশের মানে এই দেশের খেলোয়াড়, এরকম একটা তারা একটা ওন করে। রাজশাহীর এই জিনিসটা আমার কাছে ইউনিক মনে হয় কম্পেয়ারিং টু আদার ফ্র্যাঞ্চাইজ। বাকিদের আমি বলছি না যে তারা ভুল করছেন, বাট চিন্তাটা তাদের কাছে মোর সাকসেস ওরিয়েন্টেড, যে সাকসেস হওয়ার জন্য আমার এবি ডিভিলিয়ার্সকে সবচেয়ে বেশি দাম দিয়ে আনতে হবে। আমার বিপিএল গভর্নিং কাউন্সিলও দেখবেন যে প্লেয়ার ড্রাফটে বিদেশি প্লেয়ারদের হয়তো $2 লাখ দিচ্ছে, আমার দেশের টপ প্লেয়ার পাচ্ছে হয়তো 50 লাখ, তাদের ড্রাফটে রাখা হচ্ছে 50 লাখ টাকা আর $2 লাখ, হিউজ ডিফারেন্স। বাট আমি রাজশাহীতে আমি দেখেছি তাদের মধ্যে এটা আছে। খুলনা টু সাম এক্সটেন্ট তাদের মধ্যেও এই জিনিসটা আছে, যে দেশটাকে আগে ভাবা। খুলনা হয়তো এবার ফেল করেছে, কিন্তু খুলনা কিন্তু এর আগে সাকসেস হয়েছে, কিন্তু আগের দুটো আসলে কিন্তু তারা ভালো রেজাল্ট করেছে। বাট সিলেটে সোহেল তানভীর অল দ্য বেস্ট, আমার কিছু বলার নেই। বাট তার ক্যাপ্টেন্সি মেটেরিয়াল তিনি কতটা আমরা হয়তো মাঠে দেখতে পাবো, কিন্তু আমার কাছে মানে আপনার মতো আমার মনেও প্রশ্ন যে ওয়াই সোহেল তানভীর। আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আমরা একটু যেতে চাই সেতু ভবনে। সেখানে কথা বলছেন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 35 লক্ষ গাড়ির মধ্যে 22 লাখ হচ্ছে মোটরসাইকেল। হ্যাঁ, তাহলে তার গাড়ি 13 লক্ষ, আমাদের 18 লক্ষ লাইসেন্স আছে। মোটরসাইকেলের লাইসেন্স অধিকাংশ নাই, কারণ মোটরসাইকেলের 5 লাখ 7 লাখ লাইসেন্স আছে। আর মাইকে বলেন আর মোটরসাইকেলের অনেক লাইসেন্স নাই। কত লাইসেন্স নাই? টোটাল হলো 22 লাখ মোটরসাইকেল আছে। তার মধ্যে এখন আমাদের মোটরসাইকেলের লাইসেন্স হলো 14-15 লাখ লাইসেন্স নাই, এগুলো অনেক করে নাই। কিন্তু গাড়ির লাইসেন্স আছে, সেগুলো স্যার ভারী হালকা লাইসেন্স বা মধ্যম লাইসেন্স দিয়ে ভারী গাড়ি চালায়। এই কারণে আমরা নতুন বিধিমালাতে স্যার এটা করতে চাই যে শ্রেণীর গাড়ি যে চালাতে পারবে তার যথাযথ পরীক্ষা নিয়ে সেই শ্রেণীর লাইসেন্স নিতে হবে। এখন লাইসেন্স নিয়ে সমস্যাটা কি? লাইসেন্স নিয়ে সমস্যা স্যার এগুলো আমাদের ভারী গাড়ি অনেক আসছে, ভারী লাইসেন্স নেই। তাহলে সেটা আমরা কি করে মোকাবেলা করব? যেগুলো ছিল আগের আইন হিসেবে 3 বছরের প্রথমে হালকা নেওয়া, 3 বছর পরে মধ্যম, তারপরে এলো ভারী। এই যে 7 বছর টাইম চলে যেত, এই 7 বছর টাইমের মধ্যে স্যার অধিকাংশ ভারী লাইসেন্স পাইতেছিল না। এখন যে নতুন আইন আমরা বলছি, আইনের মধ্যে এটা আমরা ওই একটা স্ল্যাব কমছে, আর একটা হলো যে এখন যে বিধিমালা করবো, এই বিধিমালার মধ্যে স্যার আমরা এটা দিব যে যে শ্রেণীর গাড়ি সে চালাতে পারে, যে ভারী গাড়ি চালাতে পারে তার ভারী পরীক্ষা নিয়ে স্যার আমরা ভারী লাইসেন্স দেবো। সেক্ষেত্রে আমাদের এই এটা ওভারকাম হয়েছে, মধ্যম চালাতে পারে তার মধ্যম লাইসেন্স, আর যে হালকা চালাতে পারে তার হালকা চালাতে দেবো। পরীক্ষা সিস্টেমটা স্যার আরো একটু কঠোর করে তারা যেভাবে পারে, যে যে শ্রেণীর গাড়ি চালাতে পারে তাকে লাইসেন্স, এটা একটা বিধিমালার মাধ্যমে। আচ্ছা, লাইসেন্স দেওয়ার ব্যাপারে আপনি জানেন যে এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এটা হলো চেয়ারম্যান। সেতু ভবনে কথা বলছিলেন ওবায়দুল কাদের। আমরা একটা ছোট্ট বিরতি নিব, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে ফিরে এসে আরো আলোচনা করবো। সবাই সঙ্গে থাকবেন আশা করি। আবার স্বাগত বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বিপিএল এবং আমাদের ক্রিকেট নিয়ে। আমাদের সঙ্গে আছেন আলোচক হিসেবে নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট বিশ্লেষক, এবং আছেন সাইদুজ্জামান। আমরা আলোচনা করছিলাম বিপিএল এ প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এবং দলগুলো নিয়ে। আমরা একটু মানে জাতীয় দলের দিকেও নজর দেবো, যেহেতু আজকে ওয়ানডে স্কোয়াডটা ঘোষণা করা হবে। তার আগে মাশরাফি তার নিজের চাওয়ার জায়গাটুকু নিয়ে গতকালকে কথা বলেছিলেন, আমরা একটু শুনে আসতে চাই। যেহেতু অনেক কিছু চেঞ্জ করার সুযোগ নেই, আপনি যদি টপ অর্ডার থেকে বিশেষ করে নাম্বার 6 পর্যন্ত দেখেন, আমার কাছে মনে হয় না যে বিরাট চেঞ্জ করার সুযোগ আছে। হয়তোবা পেস বোলিংয়ে একজন এক্সট্রা বোলার বা 2জন এক্সট্রা বোলার নিয়ে যাওয়ার ক্ষেত্রে হয়তোবা ওদের কনসিডার করা যেতে পারে, সেটা অবশ্যই সিলেক্টর আছে, কোচ আছে, ওনারাও দেখছেন। আর হয়তোবা এক্সট্রা একটা ব্যাটসম্যান যাওয়ার, যে হয়তোবা সেখানে সাব্বির আছে, মুসাদ্দেক আছে, এরা আছে, এদের ভেতরে যে ভালো করে হয়তোবা তাদের একটা চান্সেস বাড়বে। অবভিয়াসলি স্পিনারদেরও একটা সুযোগ আছে, যেহেতু সাকিবের অল্টারনেট একটা জায়গায় একটা স্পিনার যায়, সো অপু আছে, নাইম ভালো করছে,
টুর্নামেন্ট, আপনি যদি ওয়ান ডে যখন চিন্তা করবেন, T20 দেখে আপনাকে একটা প্লেয়ার অফ ফর্মে আছে সেটা দেখা, কিন্তু হয়তো বা স্পেসিফিক কিছু টাইম আছে, ওই টাইমে সে কেমন খেলছে এটা হয়তো আপনি T20 থেকে ওয়ান ডেতে নিতে পারেন। যেমন লাস্ট 5 ওভার্সে কেমন ব্যাটিং করছে, টপ 6-এ কেমন ব্যাটিং করছে, এরকম জায়গা হয়তো বা সৌম্য ফেল করেছে হ্যাঁ কয়েকটা ম্যাচ, তবে ও চেষ্টা করছে, আমি যতটুকু জানি চেষ্টা করছে। স্পেসিফিকলি বললে তাসকিন ভালো করছে, শফিউল ভালো করছে, আর আমার কাছে মনে হয় একটা ম্যাচে সাব্বির ভালো করেছে, ও যদি এখন পারফর্ম করে যেতে পারে। লাস্ট ম্যাচ আমাদের সাথে যে ইনিংসটা খেলেছে এক্স্যাক্টলি, ওকে যখন ন্যাশনাল টিমে নেওয়া হয়েছিল বা ওর যে অ্যাবিলিটি আছে, আমার কাছে মনে হয় যে ওই টাইপের ক্রিকেট খেলতে পারে। সো ওর থেকে আসলে হোপ অনেক, সো আশা করি ও কন্টিনিউ করবে। সাব্বিরের এবিলিটি নিয়ে বরাবরই মাশরাফি নিঃসংশয়, এবং সেটা তিনি বলেছেনও। ওয়ার্ল্ড কাপ দলে সিনিয়র প্লেয়ারদের মধ্যেও একটা মানে সংখ্যাগরিষ্ঠতা আছে যে সাব্বির ফর্মে ফিরুক, তিনি সঙ্গী হলে হয়তোবা দলটার শেপটা আরো ভালো হবে, তারা সেটা মনে করেন। কিন্তু সেক্ষেত্রে সাব্বিরের রানে ফেরাটা, সাব্বিরের যে এই মুহূর্তে ফর্মটা এবং সবার চাওয়ার সাথে সাব্বিরের পারফরমেন্স যে অনুদিত হবে সেই জায়গাটায় আপনি কতটুকু আশার আলো দেখছেন সত্যিকার অর্থে? হ্যাঁ, যে ইনিংসটা রিসেন্টলিও খেলেছে ওতেই বোঝা যায় যে এর আগেও খেলেছে যথেষ্ট, যে ও কোন লেভেলের প্লেয়ার। প্রশ্নটা হয়েছে যে ওর কনসিস্টেন্সি নিয়ে কিছুটা প্রশ্ন এসেছে। আমার মনে হয় যে অনেক সময় জাতীয় দলে যখন খেলে ওর রোল নিয়েও কিছুটা সন্দিহান থাকে, ওর খেলার অ্যাপ্রোচটা কিছুটা অনেক সময় চেঞ্জ করতে চায়, যেটা আমার মানে নেগেটিভ রেজাল্ট নিয়ে এসছে ওর জন্য অনেক সময়। ওর যে একটা ন্যাচারাল স্ট্রোক প্লেয়ার, ওর সেটা মনে রাখা উচিত এবং সেভাবে ওর খেলা উচিত। মাশরাফি ওর নাম উল্লেখ করেছে, ডেফিনেটলি সিলেক্টর বোধহয় ওর দিকে নজর আছে, হয়তো দলে চলেও আসতে পারে। বাট এটাও ঠিক যে দলে খুব বড় পরিবর্তন হয়তো আনা সম্ভব না। একটা স্টেবল দল বা ওয়ান ডেতে বিশেষ করে আমরা একটা স্টেবল দল, সেখানে হয়তো খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। সৌম্যর কথা বলেছে, সৌম্য যেহেতু অনেকদিন ধরে খেলছে সে হয়তো কনসিডারেশনে থাকবে। শুধু এই মুহূর্তের একটা ম্যাচ বা দুইটা ম্যাচ বোধহয় এতটা ডিফারেন্স তৈরি করতে পারবে না। চলে আসার যে বিষয়টির কথা বললেন সাব্বির, হয়তোবা চলেও আসবে, মানে সিনারিওতে আছেন, ভাবনাতেও হয়তোবা নির্বাচকদের আছেন, কিন্তু যে কথাটা বোর্ড সভাপতিও একসময় বলেছিলেন যে পারফর্ম করে তাকে ডোমেস্টিক ক্রিকেট প্রুভ করে আবার তাকে জাতীয় দলের জায়গাটা নিতে হবে, সেই জায়গাটায় মানে সেই চাওয়াটা আসলে কতটুকু ঠিক পূরণ হলো? মানে সাব্বিরের ক্ষেত্রে যদি স্পেসিফিকলি মানে ডোমেস্টিকে যদি সাসপেন্ড হওয়ার পর থেকে পারফরমেন্স দেখেন, ভেরি পুয়ার, মানে এটা খুব ফ্রাস্ট্রেটিং টিম ম্যানেজমেন্টের জন্য। কেননা ওয়েস্ট ইন্ডিজ টুরেও কিন্তু সাব্বিরকে নিয়ে যাওয়া যায় কিনা একটা আলোচনা হয়েছিল বিহাইন্ড দ্য সিনস। তো সেখানে বোর্ড খুব স্ট্রিক্ট একটা স্ট্যান্ড ছিল, যেহেতু ডিসিপ্লিনারি গ্রাউন্ডে সাসপেন্ড করা হয়েছে তাকে এই সুযোগটা দেওয়া হবে না। বাট টিম থেকে কিন্তু বারবার বলা হয়েছিল, বিকজ সাব্বির যে ইনিংসটার কথা মাশরাফি বললেন, আমরা যেটা বলছি যে সাব্বির হলো এই স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্লেয়ার। এখন আমার কোয়ালিটি আছে, আমি পারফর্ম করতে পারছি না, মানে যদি পারফরমেন্স কাউন্ট করেন যে তার ন্যাশনাল টিম মানে থেকে বাদ পড়ার পরে যে এই পারফরমেন্স দিয়ে তার ন্যাশনাল টিমে ঢোকার সুযোগ নেই। বাট আপনি যখন টিম কম্বিনেশনের কথা ভাববেন, আপনি যখন ওয়ার্ল্ড কাপ নিয়ে ভাবছেন, তখন একটা উইন্ডো খোলে। তখন এই একটা ইনিংস নিয়েই মাশরাফি এত কথা বললেন, কিন্তু শুধু ওই একটা ইনিংসের জোরে, বিকজ তার সাব্বিরকে দরকার, তিনি সাব্বিরকে ডেসপারেটলি চান। এবং শুধু তিনি না, বাংলাদেশ টিমের যারা সিনিয়র প্লেয়ার, আপনি যেটা বললেন যে তারা সবাই মনে করেন যে সাব্বির ওই জায়গাটায় 7 নম্বর জায়গাটায় আইডিয়াল প্লেয়ার, মানে তার মতো অ্যাভেলেবল আর কেউ নাই এই মুহূর্তে। যেহেতু সৌম্যর ফর্মটাও ওঠানামা মানে অত বেশি আশাপ্রদ নয়, সো সৌম্য সাব্বির দুজনকেই টিম চাই। আনফর্চুনেটলি মানে আমি যাকে চাচ্ছি আমার টিমে, তাকে যুক্তি দিয়ে আমি বোঝাতে পারছি না যে আমি তাকে কেন নিচ্ছি। বাট আমি এন্ড অফ দ্য ডে আমি সবসময়, আমি ব্যক্তিগতভাবে নির্বাচক বলেন, টিম ম্যানেজমেন্টের উপর বিশেষ করে আস্থা রাখতে চাই, বিকজ তাদের একটা গেম প্ল্যান থাকে, তারা কাকে চায়। মানে আমি সমালোচনা করতে পারি, বাট তারা যখন যদি কাউকে নেয়ও, আমার কাছে মনে হয় না যে তারা মানে কি বলবো, এটার জন্য আমি তাদেরকে কাট করে দাঁড় করাতে চাই না, বিকজ তাদের নির্দিষ্ট একটা প্ল্যান আছে। এবং সাব্বির যদি এই ইনিংসটা যদি টুর্নামেন্টের শুরুতে খেলতেন, এর মধ্যে আরো 2টা ইনিংস এরকম খেলতেন, তখন কিন্তু আজকে হয়তো আমরাও আবেগপ্রবণ হয়ে হাওয়ায় ভাসতে ভাসতে বলতাম সাব্বির কিনে। কিন্তু এখন প্রশ্নটা আসছে ওনার ফর্ম নেই, প্লাস আরেকটা অব্লিগেশন আছে, তার সাসপেনশন উইথড্র হবে বোধহয় মার্চের 1 তারিখে। তার মানে সাসপেনশনের এটাকে কমিয়ে আনা হচ্ছে, কমিয়ে আনা ঠিক কিনা, মানে অনেক নৈতিক অনেক প্রশ্ন চলে আসে, পারফরমেন্সে চলে আসে। বাট
টিম ম্যানেজমেন্ট খুব ডেসপারেটলি সাব্বিরকে চায়, এটা আমরা জানি। এবং আরো বিষয় নিয়ে কথা বলবো, আরো একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন, টেলিফোন কলটা নিব। একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন, টেলিফোন কলটা নিব। দর্শক কে বলছেন? আমি শাকিল বলছিলাম পাবনা থেকে। জি, এখন ফিনিশারের দিকে মানে আরিফুলকে নেওয়া হয়েছিল, কিন্তু আরিফুল ফেল করেছে, কিন্তু সেই জায়গা থেকে সাব্বিরকে নেওয়াই মনে হয় উচিত হবে। আপনারা কি মনে করেন এটা? আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। অলরেডি এই বিষয়ে আলোচনা করেছি। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনের কথা চিন্তা করে মাশরাফি বলছেন অ্যাডিশনাল 2-1 পেস বোলারকে অন্তর্ভুক্ত করা যায় কিনা, কিন্তু আমরা অতীতেও দেখেছি যে নিউজিল্যান্ড বলি, সাউথ আফ্রিকা বলি, এই ধরনের কন্ডিশনে বাড়তি যে অ্যাডিশনাল পেস বোলারও থাকেনও, তিনিও খুব বেশি তার আস্থার জায়গাটায় প্রমাণ করতে পারেন না, নিজেদেরকে অনিয়ন্ত্রিত বোলিং করেন। এই ধরনের কন্ডিশনে গেলে দেশের মাটিতে আসলে খুব বেশি পেসারদের উপর রিলাই করাও হয় না। আমরা টেস্টে এক পেসার দেখেলি, সত্যিকার অর্থে এটা কোনো সুফল দেয় কিনা যে বাড়তি পেস মানে বোলারের বহরটা ভারী করা? ট্রেডিশনালি হয় কি, যখন আপনি দেখবেন যে ওখানে গিয়ে পেস বোলিং বান্ধব উইকেটে আমরা খেলছি এবং আপনার হয়তো মনে হবে যে যদি প্রয়োজন হয়ে যায়, যদি আমার ইচ্ছা করে, তখন আমি কি কোথায় যাব, এই জন্যই রাখাটা। কিন্তু গিয়ে হয়তো আমাদের পারফরমেন্সের কারণে হয়তো আমরা ওইদিকে যাই না। থ্যাঙ্কফুলি এবার কিন্তু আমি জানি না, সাইদ তোমার সাথে আমার একমাত্র বানি, রুবেলের বোলিংটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। রুবেলকে খুব ম্যাচিউর মনে হয়েছে। ওর বডি ল্যাঙ্গুয়েজটা যদি দেখেন, ওর যে আত্মবিশ্বাসের ব্যাপারটা, রুবেল ইজ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আমাদের দলে। যদি ওকে যদি আমরা রেগুলার খেলাতে পারি, আমাদের কিন্তু মাশরাফির সাথে রুবেল একটা দারুণ একটা শক্তি হয়। শফিউলও কিন্তু ভালো বোলিং করছে এবং খুব আস্থার সাথে বোলিং করছে। আমাদের বোলাররা কিন্তু বিপিএল এ কিছু কিছু বোলাররা কিন্তু ভালো করেছে, ব্যাটসম্যানরা যদি অতটা ভালো করেনি, বোলাররা কিছু কিছু ভালো করেছে, কারণ বোলারদের বোলিং করার সুযোগ আছে। কারণ ফ্র্যাঞ্চাইজিগুলো বিশেষ করেই ব্যাটসম্যানদের দিকে বেশি নজরটা দেয়, বোলারটা তেমন একটা আনে না, আমাদের বোলারদের বোলিং করার সুযোগটা থাকে। এবং কিছু কিছু বোলার কিন্তু ভালো বোলিং করছে এবং তাদের মধ্যে 2-3 জন ভালো পেস বোলারও আছে। এমনকি সাইফুদ্দিনের বোলিংকেও আমার একটু ম্যাচিউর মনে হয়েছে। ওয়ার্ল্ড কাপের আগে প্রুভেন পেস বোলারদের প্রতি রুবেলের ব্যাপারটা কি, রুবেল আপনি দেখেন রুবেলের মধ্যে একটা ইনকনসিস্টেন্সি ছিল ইন দ্য পাস্ট, যে একটা সিরিজ ভালো করলে পরের সিরিজ অফ কালার মনে হতো। বাট রুবেল গত 1 বছর ধরে যে কোনো ফরম্যাটে বা দুটো ফরম্যাটে, টি-20 এবং ওয়ানডেতে সুপার বোলিং করছেন। আনফরচুনেট বিষয় হলো যে আপনি দেখেন লাস্ট সিরিজে কিন্তু রুবেল হি ওয়াজ ড্রপড, এবং তাকে না খেলানোর একটা প্রবণতা টিম ম্যানেজমেন্টের মধ্যে, আই ডোন্ট ওয়ান্ট টু নেম এনিওয়ান, ম্যানেজমেন্টের মধ্যে আছে। এটা খুব আনফরচুনেট। আপনি যখন তার ক্যালিবারের আর রুবেলরা হলো এই ধরনের মানসিকতা ছিলেন, আপনি যখন তাকে ভালো না বাসবেন, তারা কিন্তু মাশরাফি না, যে আপনি মাশরাফিকে ডিসকমফোর্ট দিবেন, মাশরাফি আপনাকে দ্বিগুণ পারফরমেন্স দিয়ে আপনাকে শান্ত করবে। আর রুবেলটা হলো সফট কাইন্ড অফ ক্যারেক্টার। আপনি যখন ও যখন বুঝতে পারবে যে আমাকে টিমের ম্যানেজমেন্টের সার্টেন গায় আমাকে পছন্দ করছে না, তখন তার পারফরমেন্সটা কিল করবে। এখন রুবেলের পারফরমেন্স, রুবেল হোক XYZ হোক, আমার কিছু যায় আসে না। বাট আমার একজন টপ পারফর্মারের পারফরমেন্স যদি তলানিতে যায়, এটা আমার দলের ক্ষতি। যে আমার মনে হয় যে সেই ব্যাপারটা বোর্ড অনেক কিছুতে অ্যাড্রেস করেন। আমি আশা করব যে বিশ্বকাপের আগে বা নিউজিল্যান্ড যাওয়ার আগে বোর্ড যেন অন্তত এই বিষয়টায়, রুবেলকে কেন খেলানো হয় না, মানে তার এই কনসিস্টেন্ট পারফরমেন্সের পরও, এটা আমি মানে আপনার মাধ্যমে প্রশ্ন রাখলাম। আমার মনে হয় তাসকিনের কথা আমাদের বলা উচিত। তাসকিনের বিষয়টা এই কারণে যে অনেক ক্ষেত্রে সমালোচিত হয়েছেন যে রান দেন, শর্ট অফ ডেলিভারি করেন, অনিয়ন্ত্রিত, সেই জায়গাগুলো থেকে। কিন্তু যখন মানে আমি ফ্রন্ট লাইনার পেস বোলারদের একটা তালিকা করছি এই জায়গাটায়, এখানে খালি চোখেই দেখা যাচ্ছে তাসকিন ওয়ে হেড, অন্যদের চাইতে পারফরম্যান্সের দিক থেকেও। তাসকিন কিন্তু খুব কম বয়সে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এসেছে এবং ওর যতটা ম্যাচুরিটি ছিল না কিন্তু, এবং এরা কিন্তু ঠেকে ঠেকেই অনেকে শিখতে হচ্ছে। তাসকিনও ইজ ওয়ান অফ দেম। এবং এইবার টুর্নামেন্ট ওর বডি ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম দেখছি, অনেক ফোকাস মনে হচ্ছে এবং একটা প্ল্যান আছে বোলিং এর, এবং ক্রিটিক্যাল টাইমে এসে বোলিং করছে এবং হি ইজ কোয়াইট সাকসেসফুল। সো ও হয়তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ওকেও একইভাবে সবাই দেখবে। এই তাসকিনের ব্যাপারটা ফাইন, আপনি খেয়াল করে থাকবেন যে বিপিএল লাস্ট সিরিজের আগে ও কিন্তু স্কোয়াডে ছিল না। তারপরে বাংলাদেশ টিমের হেড কোচ যিনি, তাকে নিয়ে আলাদা যখন ট্রেনিং করছেন, এখন আপনি যখন টিমের অনেক বাইরে, তখন যখন কোচ আপনাকে ডেকে আপনাকে মোটিভেশন তৈরি হয়, একটা সে ইন্সপায়ার্ড হবে। মানে আপনি তাসকিনকে ইন্সপায়ার করছেন, আর রুবেলকে মানে যে রেগুলার পারফর্ম করে যাচ্ছে তাকে আপনি হতাশ করছেন। এইটা ঠিক না। মানে আমার মনে হয় যে এই বিষয়টা সবাইকেই উৎসাহিত করতে হবে, কিন্তু আপনি পারফর্মারকে দলে নেবেন। আপনার কাজ কিন্তু উৎসাহিত করা, আপনার কাজ কিন্তু কাউকে নিরুৎসাহিত করা না। আমার মনে হয় যে এই ব্যাপারটা নজরদারি খুব দরকার, বিশেষ করে সামনে যেহেতু বিশ্বকাপ। এবং একটা বিষয়ও আসে যে ওয়ার্ল্ড কাপের বছরে অন্য টিমগুলোর আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি ইন্ডিয়ার দিকে যদি নজর দিই, তাদের প্রত্যেকে পারফর্ম করে যাচ্ছেন। পেস বোলারদের যেমন বুমরা, সেক্ষেত্রে ভুবনেশ্বর তারা সেটেল, তাই সেখানে স্বামীর প্রতিদ্বন্দ্বিতা, তারপরে অন্যান্য যে উমেশ যাদব, সবাই চেষ্টা করছেন যে দলে আসার জন্য। সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতার জায়গাটায় মানে পারফরমেন্স দিয়ে খুব বেশি কেউ হয়তো বা
সেভাবে পুশ করতে পারেনি, কিন্তু টিম ম্যানেজমেন্টের কিংবা অধিনায়কের নিজেরও ভাবনা আছে যে ওয়ার্ল্ড কাপে কোন টিমটা সেটেল একটা টিম নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং সেই জায়গাটায় যদি আমরা বলি যে নিউজিল্যান্ড সিরিজটা আসলে মানে কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অর্থবহ হতে যাচ্ছে আমাদের জন্য, নাজমুদ্দিন ভাই। ডেফিনেটলি আমরা যদি ইংল্যান্ডে ভালো করতে চাই, বিশ্বকাপে যদি ভালো করতে চাই, আমাদেরকে আরেকটা লেভেলে উন্নীত হতেই হবে। ব্যাটিংটা আমাদের বোধহয় ইংল্যান্ডের কন্ডিশনে তুলনামূলক ভালো একটু বেটার হবে নিউজিল্যান্ডের তুলনায়। ইংল্যান্ডে হয়তো একটু বেটার, এবং যেহেতু এটা আইসিসি ইভেন্ট, আমরা আশা করবো যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ওখানে হবে ওয়ানডের জন্য। আমাদের কনসার্ন হবে আমাদের বোলিংটা, কারণ স্পিনাররা আমাদের ডোমেস্টিক কন্ডিশনে যতই সাকসেসফুল হোক, এক সাকিব ছাড়া কিন্তু ইট ইস ভেরি ডিফিকাল্ট ওই ধরনের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে নিজে স্পিন বোলিং অ্যাডজাস্ট করানো। সাকিবকে আমরা দেখেছি ভালো উইকেটও কিভাবে উইকেট নিতে হয় বা কি করতে হয় সেটা সে জানে, কিন্তু আমাদের সেই সাকসেসফুল বলাররা যারা স্পিন উইকেটে যথেষ্ট উইকেট পায় বা খেলা ডমিনেট করে, ঠিক ওরাই কিন্তু যেমন প্লাসিড উইকেট হয়, ওরা ঠিক খেয়ে হারিয়ে ফেলে, কিন্তু ওরা জানে না কিভাবে কি করতে হবে। ওই জায়গাটাও আমাদের একটা ইম্পর্টেন্ট। এবং আজও নেপিয়ারে নিউজিল্যান্ডের এগেইনস্টে ইন্ডিয়ার কুলদীপ যাদব 4টা এবং চেহাল 2টা পেয়েছেন, এবং বলাই যেতে পারে যে কোয়ালিটি স্পিনারের একটা অভাব, যে সেটা নিউজিল্যান্ডের মতো এরকম দেশে সফর করতে গেলে কিংবা এই ইংলিশ কন্ডিশনে খেলতে গেলে একটা লেগ স্পিন কি ভাইটাল রোল প্লে করতে পারে কিনা স্পিনার। ডেফিনেটলি স্পিনারের ব্যাপারটা হচ্ছে স্পিনার যে পরিমাণ টার্ন এক্সট্রাক্ট করতে পারে কিংবা বাউন্স এক্সট্রাক্ট করতে পারে সেটা অন্য স্পিনারে পায় না, কিন্তু ওখানে যে কন্ট্রোল দরকার, যেই দরকার, সেটা আমরা সেরকম কোনো বলার আমরা এখনো খুঁজে পাইনি। এটা দুঃখজনক। বাট আমার মনে হয় স্পিনার না হোক, আমরা যদি লেফট হ্যান্ড স্পিনার হয়, রাইট হ্যান্ড স্পিনার হোক, তাদের মধ্যে যদি আরেকটু মেধা পাই, আমি এখন নাইমের মধ্যে সেই জিনিসটা দেখতে পাচ্ছি কিছুটা, কিন্তু কথা হচ্ছে ওকে আমাদের তৈরি করতে হবে। খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে নলেজটা খুব ইম্পর্টেন্ট। আপনার স্কিল হচ্ছে আপনার একটা অ্যাসেট, কিন্তু আপনার নলেজ হচ্ছে সেই জিনিস যেটা দিয়ে সেই অ্যাসেটটাকে আপনি ব্যবহার করবেন। সেই নলেজের ক্ষেত্রে আমাদের যথেষ্ট ঘাটতি আছে। আমরা জানি না বিভিন্ন কন্ডিশনে কিভাবে আমি নিজেকে চেঞ্জ করব, বিভিন্ন কন্ডিশন কিভাবে আমার রেসপন্স চাই। অনেকগুলো পরীক্ষা আছে, অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলেন, সেগুলো উত্তরানোটা আসলে একটা বড় চ্যালেঞ্জ। এবং একই সঙ্গে যে বিষয়টা উজ্জ্বল থেকে যাচ্ছে সেটা হচ্ছে 4 বছর পর বাংলাদেশ 3 টেস্টের একটা সিরিজ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ডে। সেই অপেক্ষাটার অবসান হচ্ছে। আমরা আশা করবো একটা ভালো সিরিজ হবে বাংলাদেশ নিউজিল্যান্ডে। দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আজকে শেষ করছি, সবাই ভালো থাকবেন।